আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য যারা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, ক্লাস 7-এর শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের গত কয়েক ক্লাসে আমি ট্রান্সফরমেশনাল সেন্টেন্স করিয়েছিলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ন্যারেশন অর স্পিচ, যেটা আসলে সকল ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। 7, 8, 9, 10 কিংবা ইন্টারমিডিয়েট সকল ক্লাসের জন্যই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা শুরু করব ন্যারেশন বা স্পিচ। এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তোমরা সবাই রাইটিং প্যাড বা পেন, খাতা কলম যা আছে এগুলো নিয়ে তোমরা রেডি হও এবং লেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো, তাহলে আমরা শুরু করতে পারি ন্যারেশন অর স্পিচ। প্রথমেই বুঝতে হবে যে ন্যারেশন কি। তোমরা একেবারে প্রাথমিক পর্যায়ে ন্যারেশন বা স্পিচ সম্পর্কে ক্লাস 7-এ যারা আছো তোমাদের এইভাবে আইডিয়া নাই। অ্যাকচুয়ালি ন্যারেশন বা স্পিচ হলো উক্তি বা বক্তব্য। ন্যারেশন অর স্পিচ, উক্তি বা বক্তব্য। উক্তি বা বক্তব্য অর্থাৎ মানুষ যা বলে বা আমরা যা বলি সেই কথাগুলো উক্তি হতে পারে, সেটাই বক্তব্য হতে পারে। তাহলে সহজ কথায় বলা যায় যে বক্তা যা বলে তাই হলো ন্যারেশন। বক্তা যা বলে সেটাই হলো ন্যারেশন বা স্পিচ। ন্যারেশনের অপর নাম হলো স্পিচ। তো যাই হোক, তাহলে বিষয়টা এমন যে একজনের কথা আর একজনের সাথে উপস্থাপন করার জন্য, আরেকজনের কাছে বলার জন্য, বা কোনো রিপোর্ট দাখিল করার জন্য, মেসেজ লেখার জন্য, বা এইসবগুলোর ক্ষেত্রে আমরা এই ন্যারেশন বা স্পিচগুলো ব্যবহার করি। তো এই জন্য ন্যারেশন আবার দুই ভাগে ভাগ হতে পারে। একটা হলো কি ডাইরেক্ট স্পিচ, আর একটা কি ইনডাইরেক্ট স্পিচ। এটা অ্যাকচুয়ালি বলা হয় প্রত্যক্ষ। আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ বলতে সরাসরি বোঝায়, এবং পরোক্ষ বলতে যেটা ঘুরিয়ে বলা হয় নিজের ভাষায়। অর্থাৎ আমরা যে বক্তব্যকে উপস্থাপন করি বা একজনের কথা আরেকজনকে যখন বলি, তখন হয়তো যে বক্তা বলেছিল তার কথা হুবহু তুলে ধরি, অথবা আমি আমার নিজের ভাষায় বক্তব্যটা পেশ করতে পারি। তো এই জন্য মূলত ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচের চেনার উপায় আছে, ইনডাইরেক্ট স্পিচের চেনার উপায় আছে। তার মধ্যে সহজ সিস্টেম বা সহজভাবে তোমরা বোঝার চেষ্টা করবে, যেটাতে ইনভার্টেড কমা থাকে সেটা ডাইরেক্ট স্পিচ, যেটাতে ইনভার্টেড কমা থাকে না সেটা ইনডাইরেক্ট স্পিচ। এটা হলো সহজ ভাষায় বোঝার জন্য। তো যেমন হি said to me, সে আমাকে বলল I am well, সে আমাকে বলল আমি ভালো আছি। হি said to me I am well, আমি ভালো আছি। এক্ষেত্রে এই ইনভার্ট কমা ব্যবহার করা হলো। এটাকে আমরা ইনভার্টেড কমা বলি, ইনভার্টেড কমা বা কোটেশনও বলি। এটাকে বলা হয় উদ্ধৃতি চিহ্ন, ইনভার্টেড কমা উদ্ধৃতি চিহ্ন। তো এই চিহ্ন এখানে থাকে, এবং অ্যাকচুয়ালি এই চিহ্নটা থাকে যেহেতু যে বক্তা বলেছিল তার কথা সরাসরি এখানে তুলে ধরা হয়। এবং যদি এই বাক্যকে আমি যে বক্তা বলবে সে যদি নিজের ভাষায় বলে, তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। সে আমাকে বলেছিল আমি ভালো আছি, আর এখানে অর্থ হলো সে আমাকে বলেছিল যে সে ভালো ছিল। তো যাই হোক, তার সহজভাবে চেনার উপায় হলো এখানে ইনভার্টেড কমা আছে। এই বাক্যটাই হলো ডাইরেক্ট স্পিচ। অ্যাকচুয়ালি এখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে বক্তার কথা হুবহু তুলে ধরা হয়, এখানে বক্তার কথাকে একটু ঘুরিয়ে বলা হয়, এবং এখানে কোনো ইনভার্টেড কমা থাকে না। এটা হলো ইনডাইরেক্ট স্পিচ, এটা হলো ডাইরেক্ট স্পিচ। তো প্রথমে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানতে হবে, সেটা হলো
হি said to me I am well. এই বাক্যে সর্বপ্রথমে তোমাদের অবশ্যই চিনতে হবে সেটা হলো কি ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকে, সে যে সেন্টেন্সটা থাকে, এটার নাম কি? এটার নাম হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। হি সেড টু মি আই অ্যাম ওয়েল। এখানে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে আই অ্যাম ওয়েল, এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এবং ইনভার্টেড কমার বাইরে যে বাক্যটা থাকবে বা যে সাবজেক্ট অবজেক্ট সহ যেটুকু থাকবে, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। অবশ্যই দুটো একই রকম না, তাহলে রিপোর্টেড এবং এটা রিপোর্টিং। তাহলে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এর বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তবে রিপোর্টিং স্পিচ তুমি যদি না জানো, না মনে রাখতে পারো, এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বকে বলা হবে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। এটা অবশ্যই জানতে হবে, রিপোর্টিং ভার্ব। তাহলে আরেকবার বলি বিষয়টা, ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং ইনভার্টেড কমার বাইরে যে সেন্টেন্সটা থাকে বা যে অংশটুকু থাকে এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এবং রিপোর্টিং স্পিচের মধ্যেই মূলত যে ভার্বটা থাকে সেই ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এখানে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং রিপোর্টিং ভার্বটা সাধারণত সেইড, সেইড টু মানে টু সহ থাকে অথবা টু ছাড়া থাকে, আবার হতে পারে আস্ক, অর্ডার, রিকোয়েস্টেড ইত্যাদি থাকতে পারে। অর্থাৎ এখানে যে ভার্বটা থাকে, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে এই ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে ইনভার্টেড কমার মধ্যে যেটা বাক্য থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং এর বাইরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, এবং পুরোটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। তোমরা অবশ্যই এই দুটা জিনিস মুখস্থ করবে বা জানার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, কারণ এর পরবর্তীতে আমরা যখন বোঝাবো বা আমরা যখন জানার চেষ্টা করব বা আরো এগিয়ে যাব তখন এই কথাগুলোই বারবার চলে আসবে। অতএব তোমাদেরকে এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। এবার দেখা যাক যে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে কিভাবে পরিবর্তন করতে হয় এবং তার কি কি নিয়ম কানুন আছে, আমাদেরকে এগুলো জানতে হবে। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মাবলী। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে চারটি বিষয়ের পরিবর্তন মনে রাখতে হবে। ক্লাস 7-এ যেটা দেয়া হয়েছে তোমাদের সেটা হলো ডিটাচ সেন্টেন্স, অর্থাৎ আলাদা আলাদা সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, এই সেন্টেন্সগুলোর পরিবর্তন। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তবে ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট যেগুলো আছে এগুলোতে সাধারণত প্যাসেজ নারেশন আসে, পুরো একটা প্যাসেজ আসে। তোমাদের প্যাসেজ আসবে না, আলাদা আলাদা সেন্টেন্স পরীক্ষা আসবে। তো আলাদা আলাদা সেন্টেন্স শিখতে পারলে মূলত প্যাসেজ নারেশন শেখা যায়। প্যাসেজ নারেশন আসলে তেমন কোনো রুল না, সেন্টেন্স গুলো শিখতে পারলেই আসলে মূল শেখাটা হয়ে যায়। তো যাই হোক, আমরা সেদিকে আগাবো। এবং নারেশন তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে চারটা বিষয়ের পরিবর্তন মনে রাখতে হবে। হয়তো বইতে এভাবে লেখা নাই, আমি বিষয়টাকে দেখছি যে এখানে আসলে চারটা বিষয় যদি মনে রাখা সম্ভব হয় তাহলে নারেশনটা পরিবর্তন করা খুব সহজ হয়। সে চারটি বিষয়ের পরিবর্তন কি কি তোমরা লিখে নাও। একটা হলো কি পার্সন পরিবর্তন,
পার্সন পরিবর্তন, আর একটা কি টেন্স পরিবর্তন। কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন, অ্যাকচুয়ালি নিয়ারেস্ট নিকটতম বোঝায় এমন শব্দগুলো মানে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন, এটা ওই সময় যখন করাবো তোমরা বুঝতে পারবে। তো পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন, আর আছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব বা সেন্টেন্স পরিবর্তন। যদি সেন্টেন্সটা পুরো পরিবর্তনের হয় না, জাস্ট কিছু রূপগত পরিবর্তন ঘটতে পারে। অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্ব পরিবর্তন, এটা ব্র্যাকেটে লেখাই বেটার। রিপোর্টিং ভার্ব বা সেন্টেন্স পরিবর্তন, এই চার ধরনের পরিবর্তন আমাদের মনে রাখতে হবে। একটা হলো পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন, আর রিপোর্টিং ভার্বটা পরিবর্তন। এই চার ধরনের পরিবর্তন মনে রাখলে অবশ্যই নারেশন করা তোমাদের পক্ষে সহজ হবে, অনেক ইজি হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমরা আসি পার্সন পরিবর্তনের নিয়মের ক্ষেত্রে। পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তন করতে হলে আমাদের পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সন মূলত কোনো নাউন বা প্রোনাউন হতে পারে, যেটা সাবজেক্ট কিংবা অবজেক্ট ব্যবহৃত হতে পারে। এই পার্সন তোমরা অধিকাংশ জানো, পার্সন হলো তিন প্রকার। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো পার্সন আমি বড় একটা শখ লিখে দিব, এখন তোমরা সবাই লিখবে। তার আগে কিছু সংকেত আমি লেখাই দিই। সংকেতগুলো আমি এর পরবর্তীতে লেখার সময় এই সংকেতগুলো ব্যবহার করব। যেমন ডিএস লিখলে বুঝতে হবে বা তোমরা বুঝে নেবে যে ডাইরেক্ট স্পিচ। আইএস লিখলে বুঝে নেবে তোমরা যে এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আরভি বুঝে নেবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আরএস মনে রাখবে রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ। এই চারটা মনে রাখবে, এই শর্ট ফর্ম, কারণ এর পরবর্তীতে আমি যখন রুলগুলো লেখাবো বা কোনো জিনিস বলবো তখন এর সংক্ষেপে আমি লিখবো। তো সংক্ষেপে লিখলে ডিএস মানে বুঝে নেবে ডাইরেক্ট স্পিচ, আইএস ইনডাইরেক্ট স্পিচ, আর ভিতর রিপোর্টিং ভার্ব, আরএস তে রিপোর্টেড স্পিচ। এগুলো লিখলে তোমরা এটা মনে করে নেবে, কারণ এতগুলো ওয়ার্ড লেখা বারবার অনেক সময় নষ্ট এবং বেশি লেখা লাগে। অর্থাৎ আমরা ডিএস আইএস এভাবে লিখবো। তো প্রথমে আসি পার্সন পরিবর্তন। পার্সন আমরা জানি তিন প্রকার। তো এই তিন প্রকার আরো কি কি হতে পারে, কিভাবে হতে পারে, এই জিনিসগুলো একটু শখ আকারে আমরা লিখবো। সবাই সুন্দর করে লিখে নাও খাতায়, অবশ্যই গুরুত্বপূর্ণ এই শখটি। পার্সনের শখ। পার্সন সাবজেক্ট বা সাবজেক্টিভ, অবজেক্ট বা অবজেক্টিভও বলা হয়, পজেসিভ,
অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আমরা সাধারণত জানি আই এবং উই। ফার্স্ট পারসন আই এবং উই। অ্যাকচুয়ালি আই হলো সিঙ্গুলার, উই প্লুরাল, এক বচন বহু বচন। এবং আমরা এই বেজ এই ওয়ার্ড এইগুলোকে আমরা মূলত ফার্স্ট পারসন বলি। অ্যাকচুয়ালি এগুলো থেকে আরো কিছু উৎপত্তি হতে পারে, সেগুলো ফার্স্ট পারসনের মধ্যে। অর্থাৎ আই এবং উই সিঙ্গুলার, প্লুরাল এবং একই সাথে এটা সাবজেক্টিভ ফর্ম, এটাও সাবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। এর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো মাই, পজেসিভ প্রোনাউন হলো মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ। যেগুলো সাধারণত সিঙ্গুলার সেগুলো সেলফ, এসিএলএফ হয়, বাকিগুলো এসিএলভিইএস। যেমন উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। সেকেন্ড পারসন আমরা সাধারণত জানি ইউ, এর অবজেক্টিভ ফর্ম ইউ, your, yours, yourself বা your selves। সেকেন্ড পারসনে ইউ এখানে একটা লেখা হয়েছে, অ্যাকচুয়ালি এখানে সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম, অতএব এখানে একটা লেখা হয়েছে। অর্থাৎ ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরা, সিঙ্গুলার কিংবা প্লুরাল একই ফর্ম, এখানেও একই। অর্থাৎ ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স সবগুলো সিঙ্গুলার কিংবা প্লুরাল একই রকম ফর্ম। কিন্তু রিফ্লেক্সিভ ফর্মে ইয়োর সেলফ এবং ইয়োর সেলফস, ইয়োর সেলফ হলো তুমি নিজে, ইয়োর সেলফ হলো তোমরা নিজেরা। এখানে দুইটা ফর্ম ব্যবহৃত হবে সিঙ্গুলার এবং প্লুরালের জন্য, বাকিগুলোর ক্ষেত্রে সব একই রকম ফর্ম। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে ইউ এখানে ইউ, এটা কিভাবে বুঝবো? এটা অ্যাকচুয়ালি অর্থের ক্ষেত্রে ভিন্নতা। ইউ তুমি আর বা তোমরা, ইউ এখানে তোমাকে বা তোমাদেরকে, অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্ম। তো এটা চেনা সহজভাবে হলো সেন্টেন্সে যখন ভার্বের পরে হবে তখন অবজেক্ট, যখন ভার্বের আগে হবে তখন সেটাকে সাবজেক্টিভ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে এই গেল সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল একই রকম ফর্ম এই চারটা, আর বাকি দুইটা ভিন্ন ভিন্ন। অর্থাৎ ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ বা ইয়োর সেলফস। থার্ড পারসনে আসি। থার্ড পারসন আমরা সাধারণত হি, সি, ইট দিয়ে এগুলোকে বলি। তো হি ছেলেদের ক্ষেত্রে সাধারণত ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়, এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, হিজ পজেসিভ, এখানেও পজেসিভ, হিমসেলফ এটা হলো রিফ্লেক্সিভ। সি মেয়েদের ক্ষেত্রে সি, হার, হার, হার্স, হারসেলফ। ইট প্রাণী বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, ইট, ইট, ইটস, ইটস, ইটসেলফ। দে they, them, their, theirs, themselves, SELVES, themselves। তাহলে এই যে ফর্মটা দেয়া আছে এবং এখানে
হি শি ইট মূলত সিঙ্গুলার এবং দে হলো প্লুরাল। তো আমরা জানতে পারলাম যে এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সম্পর্কে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সম্পর্কে জানতে পারলাম। আমরা সাধারণত এইগুলো শিখছি যে আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি শি ইট দে এটা হলো থার্ড পারসন। তো অ্যাকচুয়ালি আমি, আমরা বা তুমি, তোমরা, অর্থাৎ আই উই ইউ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যত নাউন প্রোনাউন আছে সবই হলো থার্ড পারসন। এখানে প্রোনাউন ফর্মগুলো লেখা হয়েছে, একই সাথে এগুলো পারসন, একই সাথে এগুলো প্রোনাউন। তো আমরা জানি আই উই ইউ, হি শি ইট দে এগুলো পারসন, এবং এছাড়াও এর সাথে যেগুলো যুক্ত আছে এগুলো কিন্তু ওই একই পারসনের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা জানি শুধু আই থেকে যে মি, মাই, মাইন, মাইসেলফ এই সবগুলোই ফার্স্ট পারসন, শুধু ফর্মগুলো আলাদা। ঠিক একইভাবে উই থেকে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ এই সবগুলোই হলো ফার্স্ট পারসন প্লুরাল। এখানেও এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এখানে থার্ড পারসনে হি শি ইট এগুলো সবই সিঙ্গুলার, দে এটা সবই হলো প্লুরাল। তাহলে এভাবে বিবেচনা করতে হবে। এবং তোমরা এই জিনিসগুলো মুখস্থ রাখবে, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা ছাড়াও তোমরা আরেকভাবে মনে রাখতে পারো একটু সংক্ষেপে, সেটা হলো আমরা যদি এটাকে এক হিসেবে চিহ্নিত করি, 1 2 3 4 5, এটাকে আমরা 1 নম্বর সিরিয়াল বা 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 4 5 নম্বর লাইন, এভাবে মনে রাখতে পারো। তোমরা মুখস্থ করবে এভাবে, আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, এভাবে মুখস্থ করে রাখবে। এই ছকটা দেওয়ার অর্থ কি, আমি যখন এক্সাম্পলটা এখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে এই ছকটা আসলে কি কাজে লাগে। তাহলে আমরা এভাবে পড়বো, আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, এভাবে সম্পূর্ণ এই ছকটা সুন্দর করে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে অবশ্যই পার্সন অনেক সহজ একটা বিষয়, পার্সন পরিবর্তনের নিয়মটা অনেক সহজ, কিন্তু তারপরও তোমরা পারবে না যদি এই ফর্মগুলো না জানো, এই ফর্মগুলো না জানো। তো যেমন দেখো এটা কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে আসলে পরিবর্তনের নিয়মটা। তো আমি শুধু ছকটা আঁকিয়েছি এবং পার্সন কি জিনিস সে সম্পর্কে একটু ছকটা আঁকিয়েছি। এখন আমরা পার্সন পরিবর্তনের যে নিয়ম সেটা লিখব। পার্সন পরিবর্তনের নিয়ম হলো, ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সনটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে বা অনুসরণ করে। সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এখানে লেখা অনেক, আসলে শর্ট ফর্মে আমরা বলতে পারি, আমরা একটু এই সাইডে মুছি, এই কথাটা আমরা শর্ট ফর্ম এভাবে লিখতে পারি সংক্ষেপে, ওয়ান এস, টু অবজেক্ট, থ্রি এন বা নো চেঞ্জ। তোমরা এস ও এন সান দিয়ে মনে রাখতে পারো,
সহজ সিস্টেম হলো সন, SON, সন। তাহলে কি দাঁড়ালো, 1S অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, থার্ড পারসন নীল বা নো সেন্স, এখানে কোনো পরিবর্তন নাই। এই আমি এখানে যে কথাগুলো লিখছি ইন্টারেক্টিভ স্পিচ করার সময় রিপিটেটিভ স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, এই কথাগুলোই এখানে আমরা সংক্ষেপে এভাবে তুলে ধরছি। 1S 2O 3N অর্থাৎ SON, সন, এভাবে মনে রাখবে। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, নো সেন্স। 1S 2O 3N বা ক্রস যাই বলো না কেন, এভাবে জাস্ট সংক্ষেপে এটা মনে রাখার জন্য। তো আমরা একটা সেন্টেন্স লিখি এখানে, he said to me, I need your help. DS অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, IS ইনডাইরেক্ট স্পিচ। He said to me, সে আমাকে বলেছিল, I need your help, তোমার সাহায্যের প্রয়োজন, আমাকে তোমার সাহায্যের প্রয়োজন। I need to me, he said to me, I need your help, আমার প্রয়োজন কি, তোমার সাহায্যটা আমার প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা লিখবো he told me, এখানে said to লেখা যায়, গুড ইংলিশ, ভালো ইংলিশটা হবে হলো told। এটা কেন হলো, কি হলো, এটা পরবর্তীতে আমরা আসবো। ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে বসাবো দ্যাট, এগুলো আমরা পরে আসবো। আমাদের যে মুখ্য বিষয় সেটা হলো এখন পার্সন সম্পর্কে আলোচনা করছি, পার্সনটা আমাদের জানতে হবে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই নিড ইওর হেল্প। এই ক্ষেত্রে আমরা পার্সন খোঁজার চেষ্টা করব। পার্সন কি কি আছে এখানে, আই একটা পার্সন আছে, ইওর একটা পার্সন আছে। তো আই কোন পার্সন, আই হলো ফার্স্ট পার্সন। অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করো, আই কোন পার্সন, আই ফার্স্ট পার্সন, তাহলে এটা হলো ফার্স্ট পার্সন। ইওর, ইওর কোথায় আছে, ইওর আছে এখানে। ইওর কোন পার্সন তাহলে, ইওর সেকেন্ড পার্সন, সেকেন্ড। আই ফার্স্ট পার্সন, ইওর সেকেন্ড পার্সন। আমরা যখন পরিবর্তন করব, এটা একটু পরে লিখি, আমরা যখন পরিবর্তন করব দেখো এখানে আছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন এটা কত নম্বর ফর্মে আছে, 1 নাম্বার, অর্থাৎ ফার্স্ট পার্সন এটা আছে 1 নম্বরে। তো 1 নাম্বার ফার্স্ট পার্সন কাকে ফলো করে, সাবজেক্টকে, সাবজেক্টকে ফলো করবে। ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে। সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে। অর্থাৎ আই এর জায়গায় আমাদের হি বা এর অন্য যে ফর্ম আছে সেইভাবে লিখবো, ইউ এটা মি এর ফর্ম অনুযায়ী হবে। তবে একটা জিনিস খেয়াল করো, এখানে হি আছে, আমরা এখানে সরাসরি হি লিখতে পারি, কিন্তু কেন হলো, বা এখানে হি থেকে হিম হতে পারে, হিজ হতে পারে, হিজ, হিমসেলফ, এগুলো হয়। তো আমরা কোন ফর্মটাকে গ্রহণ করব, ভালো করে খেয়াল করো, তোমরা কোন ফর্মকে গ্রহণ করব। এখানে আছে আই হলো 1 নাম্বার ফর্ম, এই 1 নাম্বার ফর্ম, অর্থাৎ আমরা হি এরও এখানটাও আমরা 1 নাম্বার ফর্মকে অনুসরণ করব, হি। আমরা 1 নাম্বার ফর্মকে অনুসরণ করব, তাহলে হবে হি। ঠিক একইভাবে এখানে দেখো ইওর, ইওর কত নাম্বার ফর্মে আছে, 3 নাম্বার ফর্মে। ইউ সেকেন্ড পারসন এবং এটা আছে 3 নাম্বার ফর্মে। অতএব আমরা যদি মি থেকে যাই, মি কে অনুসরণ করি, তাহলে মি হলো ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের আমরা 3 নাম্বার রুলে গেলে বা 3 নাম্বার ফর্মে গেলে এখানে হয় মাই, অতএব ইওর এর জায়গায় এখানে হবে মাই। তাহলে পুরো সেন্টেন্সটা যখন পরিবর্তন করব তখন দাঁড়াবে এভাবে, he told me that he needed my help. তোমরা আবারও বিষয়টি বোঝার চেষ্টা করো, এখানে টোল্ড কেন হলো, দ্যাট কেন হলো, এগুলো আমরা পরে আসবো। নিডেড কেন হলো, এগুলো আমরা পরে আসবো। এগুলো টেন্স পরিবর্তন কিংবা অন্যান্য যে পরিবর্তনগুলো আছে সেগুলোতে আমরা গেলে অবশ্যই আমরা বুঝতে পারবো।
তাহলে আমাদের যেহেতু মুখ্য বিষয় বা আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো পার্সন পরিবর্তন। এই সেন্টেন্সে আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, এখানে আই হলো ফার্স্ট পার্সন। প্রথমত আমরা এটা ফাইন্ড আউট করছি আই ফার্স্ট পার্সন। দ্বিতীয়ত এখানে আছে ইওর, ইওর আমরা ফাইন্ড আউট করছি এটা হলো সেকেন্ড পার্সন। তো পার্সনের নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী আসে কি ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। এখন অবজেক্টকে ফলো করলো, এখানে মি আছে, আমি ইউর জায়গায় এখানে মি বসাতে পারবো না, যেহেতু ইউরটা পজেসিভ ফর্ম, পজেসিভ বা পজেসিভ মনে রাখতে পারো 3 নাম্বার ফর্ম, এটা 3 নাম্বার ফর্ম, এই জন্য মি থেকে এই 3 নাম্বার যে ফর্মটা আছে মাই, সেটাকে আমরা গ্রহণ করব। ইওর মাই, তোমার আমার, আমি সে, এভাবে। অর্থাৎ সাবজেক্টিভ হলে সাবজেক্টিভ, অবজেক্টিভ হলে অবজেক্টিভ, পজেসিভ হলে পজেসিভ বা রিফ্লেক্সিভ হলে রিফ্লেক্সিভ ফর্মকে গ্রহণ করতে হবে। অর্থাৎ 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 4 এর সাথে 4, 5 এর সাথে 5 এর মিল হবে। এটা তোমরা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য এই যে শখটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরো একবার আসি, রিপোর্টিং ভার্বটা আমি তো বলে দিয়েছি, তারপরও হয়তো আবার অনেকে ভুলে গেছে ইতিমধ্যে। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো ওখানে রুলে লেখা আছে কি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। অতএব আমরা সেভাবে যদি ফলো করি তাহলে আই এই হি অনুযায়ী এসে এখানে হি হয়, ইওর মি অনুযায়ী এসে এখানে মাই হয়, কারণ ইওর হলো 3 নম্বর ফর্মে আছে এবং মি আমরা যদি 3 নম্বর ফর্মে আসি ফার্স্ট পারসন, তাহলে এখানে হবে মাই। আরো একটা সেন্টেন্স দেখো, direct speech, the boy said to Runa, I have done my work. The boy said to Runa, ছেলেটি রুনাকে বলল I have done my work, আমি আমার কাজটি করেছি। তো এই বাক্যটা পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু পার্সন করেছি পার্সনটাকে খোঁজার চেষ্টা করি। এখানে পার্সন আই, এরপরে আছে মাই। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, ফার্স্ট। মাই কোন পার্সন? সেটাও ফার্স্ট পার্সনের অন্তর্ভুক্ত, ফার্স্ট পার্সন। ওকে, তাহলে রুল অনুযায়ী যদি আমরা আসি তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, এটাও ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে। তাহলে বাক্যটি দাঁড়াবে এভাবে, the boy told Runa that I ফার্স্ট পার্সন, কিন্তু কত নাম্বার ফর্মে আছে? 1 নাম্বার, 1। তাহলে দা বয় এর 1 নাম্বার ফর্মটা হলো, বয় হলো ছেলে, অথবা এখানে হি, তাহলে আই হয়ে গেল এখানে হি। নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ইউজ করব। দা বয় এখানে হয়ে গেল হি, হ্যাড ডান মাই এখানে হবে হিজ ওয়ার্ক। এখানে হিজ কেন হলো? মাই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কত নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার। 3 নাম্বারে আমরা যদি ছেলেটি অর্থাৎ এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পুরুষের ক্ষেত্রে হি, এখানে আমরা 3 নাম্বার ফর্মে আসলে হবে হিজ। মায়ের জায়গায় এখানে কি হবে? হিজ, কারণ 3 নাম্বার ফর্মে গেলে হি থেকে হিজই হয়, অতএব এখানে মায়ের ক্ষেত্রে হিজ আসলো। The boy told Runa that he had done his work. অ্যাকচুয়ালি এভাবে যদি পার্সন পরিবর্তন করা হয় তাহলে অর্থটাও ঠিক থাকে। ছেলেটি রুনাকে বলেছিল আমি আমার কাজটি করেছি, ছেলেটি রুনাকে বলেছিল যে সে তার কাজটি করেছিল। অতএব ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট এবং থার্ড পার্সন এর কোনো পরিবর্তন নাই। তাহলে আজকে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, ন্যারেশনের পার্সন সম্পর্কে। এরপরে বাকি থাকে আরো 3টা বিষয়,
টেন্স বা ভার্ব পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন এবং রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম। এই নিয়ম, এই 4টা নিয়ম একত্র করলে আশা করি যে তোমরা সবাই ন্যারেশন সম্পর্কে খুব ভালো বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যেটুকু মনে নাই বা সেগুলো মনে রাখার চেষ্টা করবে, বাসায় লিখে বা এই ভিডিওটা আবার ইউটিউব থেকে দেখে সুন্দর করে তোমরা ছকটা তৈরি করবে এবং ছকটা মুখস্থ করবে, তাহলে পার্সন সম্পর্কে আইডিয়াটা হবে। বাকি বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।